কথাটা শুনলেই আমরা ভেবে নিই যাকে বলা হচ্ছে তিনি বোধহয় আত্মপান্ত একটি সেলফ সেন্ট্রিক মানুষ ছাড়া আর কিছুই নন। প্রথম ছবি এটা, প্লিজ গিভ ইট অল ইয়োর লাভ, অল ইয়োর ব্লেসিংস। স্বার্থপর খুব কাছের একটা গল্প, মানে স্টোরি ভেরি ক্লোজ টু মাই হার্ট। যতটা পেরেছি খুব অনেস্টলি বানানোর চেষ্টা করেছি। এবং অপর্ণার এই চরিত্রটা মানে কি তোমার কাছে মনে হয়েছে? শুভ বিজয়া সবাইকে। খুব ভালো লাগলো এটা শুনে যে আপনাদের ট্রেলার ভালো লেগেছে, গানটা ভালো লেগেছে। আমাদের ট্রেলারের রেসপন্স খুব ভালো, যেসব কমেন্টস পাচ্ছিলাম পড়ছিলাম, যেটা ঠিক যেভাবে যে কারণে আমাদের এই ছবিটা করা, এটা ভীষণ একটা রেলেভেন্ট একটা সাবজেক্ট এখনকার দিনে, যেটা হয়তো ঘরে ঘরে আছে এই গল্প। এবং সেই কমেন্টসগুলোই কিন্তু পাচ্ছিলাম আমরা ট্রেলারে, যে এটা তো আমার মামাতো বোনের গল্প, এটা তো আমার কাকার ছেলের গল্প, এইসব বাড়ির বাড়ির গল্প, যেগুলো হয়তো দেখুন সিনেমা মানে আমরা জানি যে খুব আমাদের এরকম কোনো একদম নভেল টপিক বলাটা খুব ডিফিকাল্ট হবে, কারণ সিনেমা এমন একটা জিনিস যেটা হচ্ছে প্রত্যেকটা জায়গায় কিছু না কিছুভাবে করা হয়েছে। কিন্তু আমার জ্ঞানত আমার মনে হয় না বাংলা ছবিতে ভাই বোনের এরকম একটা গল্প যেখানে প্রপার্টি নিয়ে একটা এত সূক্ষ্ম বিষয়। এবং অন্নপূর্ণা যেটা প্রথমেই কথাটা বললো, সেটা আমার মনে হয় সব থেকে বেশি নভেল জিনিসটা, কারণ একদম নতুনভাবে একটা নতুন গল্প, অথচ বাড়িতে বাড়িতে হয়ে এসেছে, অথচ এই গল্পটা এতদিন পর্যন্ত কেন করা হলো না আমি ঠিক জানি না। কিন্তু আমার মনে হয় এটা আমার ভাগ্য যে এরকম একটা গল্পের মধ্যে একটা পার্ট হতে পেরেছি। এই ক্ষেত্রে আরেকটা কথা বলবো যে ছবিটার যে সততা নিয়ে করা হয়েছে, যেটা প্রত্যেকটা ফ্রেমে ফ্রেমে হয়তো বোঝা যাচ্ছে যে ছবির মধ্যে একটা অনেস্টি আছে, আর সেটাই আমার মনে হয় সব থেকে বেশি আকর্ষণ করেছিল এই ছবিটার প্রতি, গল্পটার প্রতি। এই ছবির আমার উপরি পাওনা আমার বাবার সঙ্গে কাজ করা। 16 বছর না বাবা, 15 না 16, 16 বছর আমি জানি, 16 বছর পরে আমাদের এই ছবি একসঙ্গে। তাই জন্য আমি খুব নার্ভাস ছিলাম। আমি ভেবেছিলাম বাবা যদি, আমরা তো মনে মনে ভাবছিলাম বাবা যদি হ্যাঁ বলেন তাহলে আমি লাফিয়ে উঠবো, কিন্তু একটু ভয়তে ছিলাম যে হ্যাঁ বলবেন কি বলবেন না, সেটা পুরোটা বাবার মুডের ওপর। কিন্তু বাবার গল্পটা প্রচণ্ড ভালো লেগেছে, এবং ঠিক যেভাবে যে কারণে আমার গল্পটা ভালো লেগেছিল, একই কারণে বেশি বাবার কেন ভালো লেগেছিল সেটা বাবার মুখ থেকেই শোনা যাবে। আমি বাবাকেই বরং পাস করছি মাইকটা, আরো বেশি বাবা বলবে। আমি বলবো নাকি? একদম প্লিজ। গল্পটা আমার অসম্ভব ভালো লেগেছে। ভাই বোনের গল্প, কত ভালোবাসা থাকে ভাই বোনের মধ্যে, কিন্তু কোথায় একটা মানে ছোটখাটো ভুল বোঝাবুঝি বা টেকিং ফর গ্রান্টেড যেগুলো হয়, যে কোনো রকম লোভ না, যে আমার প্রপার্টির উপরে যে আমার লোভ আছে, না লোভ না, কিন্তু ওখানে প্রপার্টির উপর আমার সেন্টিমেন্ট আছে, ওখানে আমার বাবা থাকতো, মা থাকতো। এই যে ছোট ছোট ব্যাপারগুলো, এটাকে অদ্ভুত সুন্দরভাবে যিনি লিখেছেন একটু অপূর্ব, আর যে ডিরেকশন দিয়েছে অপূর্ব, এই ভাই বোনের সম্পর্কটা বিউটিফুল তুলে দিয়েছে। আর এর সঙ্গে সমাজের যে ব্যাপার, সমাজের ব্যাপারটা তো অবভিয়াসলি চলে আসবে। আমি ব্যক্তিগতভাবে ভীষণভাবে দুঃখ পাই কোনো ফ্যামিলি যদি ভাই বোনের মধ্যে ঝগড়া হয়, কারণ আমি চাই সব মানুষ মিলেমিশে একসঙ্গে আনন্দ করে থাকুক, সেটাই আমার ব্যক্তিগত মানে। আর এই ছবি বোধহয় 15-16 বছর পরে যখন আমাকে বললো ছবিটা, লয়ারের পার্ট আমাদের বাড়িতে অনেক লয়ার টয়ার আছে, সেখানে পার্টটা খুব একটা শক্ত ব্যাপার ছিল না, কিন্তু খুব ইজি ব্যাপার। কিন্তু কথা হলো ও ভয়ানক কিন্তু স্ট্রিক্ট টাইপের, আর ভীষণ অনেস্ট, 100-র মধ্যে 100 অনেস্ট। আমার যদি সব কিছু লোকসান হয়ে যায়, লোকসান হোক, কিন্তু অনেস্টলি আমি ছাড়বো না, আমি আমার জায়গায় থাকবো। এইরকম ধরনের একটা বোল্ড ক্যারেক্টার জি.কে. লাহা আমি করে খুব খুশি হয়েছি। আর এই অনেকদিন বাদে একটা 100-র মধ্যে 100 বাংলা ছবি দেখলাম। মানে আগে যেরকম ছিল বাংলা ব্যাপারটা ছিল সম্পূর্ণ বাংলা ব্যাপার, বাংলা সেন্টিমেন্ট, বাংলা চাল চলন। আজকাল অনেক সময় কমার্শিয়াল যেটা ক্লিক করে ঠিক আছে, কিন্তু আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দ হয় না। ব্যক্তিগতভাবে যে নিজস্বতাটা হারাচ্ছে, এই নিজস্ব হারানোর জিনিসটা আমার পছন্দ হয় না কখনো। তো এটা কিন্তু 100-র মধ্যে 100টা বাংলা ছবি হয়েছে,
অসম্ভব ভালো, সব বড় বড় মানে অসাধারণ অ্যাক্টরের সঙ্গে কাজকর্ম করেছি। ফোন করে গল্পটা বললো, একটা সামারি বলেছিল, তারপরে স্ক্রিপ্ট শুনতে আসতে বললো। আমার খুব ভালো লেগেছিল যে ব্যাপারটা, দেখো ভাই বোনের মধ্যে সম্পত্তি নিয়ে কোনো বিবাদ, এটা তো আমরা প্রচুর দেখেছি, কিন্তু সেটাকে যেভাবে ট্রিট করা হয়েছে এবং তাতে প্রত্যেকটা ক্যারেক্টারকে আমরা নতুন লাইটে দেখতে পেয়েছি, সেটা ওদের মানে সদীপের গুণ যে ওর অন্যভাবে চরিত্রগুলোকে দেখাতে পেরেছে। যেমন ভাই আর দাদা, বোন আর দাদা, তাদের মধ্যে তো এটা চলছে, কিন্তু পরিবারের অন্যরা তাতে কিভাবে রিয়্যাক্ট করছে, দাদার ওয়াইফ বা যে বোন তার হাজব্যান্ড, তারা এই সিচুয়েশনগুলোতে কিভাবে রিয়্যাক্ট করছে, সেটা কিন্তু আমরা যেভাবে দেখতে অভ্যস্ত তার থেকে অন্যভাবে। প্রত্যেকটা চরিত্রে অনেক লেয়ার রয়েছে। আমার চরিত্র দেবর্ষী ঘোষাল, আমাদের অপর্ণা ঘোষাল তার হাজবেন্ড। অনির্বাণ যেটা বললো এই মাত্র, সব চরিত্রগুলোতেই একটা মানে ভেরি লেয়ার, সবগুলোতে চরিত্রগুলোতে ভীষণ লেয়ার্স রয়েছে। এবার গল্পের কথা বলতে গেলে, প্রথমে যখন গল্পটা আমার কাছে এলো, শোনানো হলো, আমি প্রথম কথাই বললাম যে এটা তো ফাউন্ডেশনটাই এত স্ট্রং, মানে গল্পটা সাদীপ লিখেছে, মানে স্ক্রিপ্টটা লিখেছে আর কনসেপচুয়ালাইজ করেছে অন্নপূর্ণা। এটা গল্প তো ঘরের ঘরের গল্প, প্রত্যেক ঘরে এটা, তুমি এটাকে ভাবলে কি করে এটা নিয়ে তুমি ছবি বানাতে চলেছো, মানে এটা তো একটা তুমি, হ্যাঁ ও তো ভাবতে হয় না, এটা তো ওর রিয়েল লাইফ ইনসিডেন্ট, এটা তাই তো, এটা চারিদিকে দেখা গল্প, রিয়েল লাইফ ইনসিডেন্ট। তো এটা নিয়ে তুমি ইউর টাচিং আ লাইভ ওয়্যার, প্রত্যেক বাড়িতে প্রত্যেক হাউস হোল্ডকে তুমি এটাতে নাড়া দেবে। এই গল্পটা যেভাবে লেখা হয়েছে, যেভাবে মেসেজটা পাস করা হয়েছে, ইটস এ ভেরি পজিটিভ স্টোরি। আমরা আগাগোড়া শুরু থেকে শেষ অবধি প্রত্যেকটা সিনে, প্রত্যেকটা ডায়লগে, প্রত্যেকটা লাইনে প্রচুর বার্তা আছে, প্রচুর পজিটিভিটি আছে। তো এটাই মানে ছবির সবচেয়ে বড় স্ট্রেংথ, যে ইটস এ ভেরি পজিটিভ ফিল্ম। আর এই যে কোর্টরুম ড্রামা, এটা তো সব বাড়িতে বাড়িতে কখনো কখনো একটা কোর্টরুমের, আমাদের কোর্টের দরজা নক করতেই হয় যখন সিচুয়েশন আসে, বাট সেটা দরকার পড়ে না, কিন্তু যখন দরকার পড়ে সেটাকে এত সুন্দরভাবে এই ছবিতে ডিল করা হয়েছে, সেটা মানে অভাবনীয়। আপনারা মিলিয়ে নেবেন যে এই ছবিটার সাথে আমরা আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একজন অত্যন্ত সেন্সেবল একজন পরিচালককে পেলাম। আমি একটু আগে থেকে শুরু করছি, কেননা অনেক বছর জার্নি সুরিন্দর ফিল্মসের সঙ্গে। অ্যাকচুয়ালি নিষ্পাল সিং, সুরিন্দর আঙ্কেল, এরা আমার গডফাদার। আমার প্রথম ছবি ছিল 2004 প্রেমী, ওখান থেকে শুরু করেছি যাত্রা। তো আজকে 2025-এ এসে একসঙ্গে কাজ করছি, এটা আমার কাছে অনেক, আই এম সো ফরচুনেট। এরা আমাদের গর্ব বাংলা। রূপঙ্কর আসতে পারেনি, ওর শো আছে। লগ্নজিতা লন্ডনে আছে, আর প্রসেনের শরীর খারাপ, যেটা হয় ওর। তো এই কারণে আমরা খালি তিনজনই আছি। অত্যন্ত ভালো কাজ করেছে। রিতমের লেখা আর ইমনের গান আপনারা শুনবেন, জানাবেন কেমন লাগলো। আর আশীর্বাদ তো চেয়ে নেবো সবসময়, আশীর্বাদ করবেন যাতে ভালো কাজ করতে পারি। থ্যাংক ইউ। এই ছবিটা আমার কাছে ভীষণ স্পেশাল, কারণ আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি। আমার বাড়িতে একসাথে 16-17 জন আমরা থাকি, মানে আমার বাবার বাড়িতে। তো যখন আমি ট্রেলারটা দেখলাম, ভীষণ রিলেট করতে পেরেছি। আমি একজন ইন্ডিভিজুয়াল হিসেবে আমি ভীষণ রিলেট করতে পেরেছি, এবং আমার মতো গোটা বাংলায় এবং বাংলার বাইরেও প্রত্যেকটা ঘরে ঘরে যাদের সাথে এই, যেটা স্যার বলছিলেন যে এই সেন্টিমেন্টগুলো, এটাকে এত সুন্দরভাবে তুলে ধরেছে চিকি এবং তুমি ভাই। সো আই এম ভেরি ভেরি এক্সাইটেড। আরও এক্সাইটমেন্টের আরও একটা জায়গা হচ্ছে রঞ্জিত মল্লিক স্যার। আমার রঞ্জিত স্যারের সঙ্গে কাজ করা, ওনার সঙ্গে একসাথে বসে থাকা, এটা যে আমার কাছে কত বড় প্রাপ্তি, আমি মানে আপনাকে বলে বোঝাতে পারবো না। আপনি আশীর্বাদ করবেন। আর 3 নম্বর এক্সাইটমেন্ট হচ্ছে নান আদার দ্যান জিৎ গাঙ্গুলি। জিৎদার সঙ্গে আমার প্রথম কাজ, একজন মিউজিশিয়ানের, একজন সিঙ্গারের কাছে এটা যে কত বড় পাওয়া। ছোটবেলা থেকে হয় না কিছু কিছু বাকেট লিস্ট, একটা বাকেট লিস্টে আমার টিক হয়েছে যে আমি জিৎদার সঙ্গে কাজ করতে পেরেছি। থ্যাংক ইউ জিৎদা। আমি সুরিন্দর ফিল্মসকে অনেক ধন্যবাদ জানাবো, চিকিকে অনেক ধন্যবাদ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। গানগুলো আপনারা শুনবেন, খুব ভালো লাগবে। ছবিটা দেখবেন, অন্নপূর্ণার প্রথম ছবি, সদীপ খুব সুন্দর লিখেছে। সো দ্যাটস অল, থ্যাংক ইউ।
চক্রবর্তীর পরিবারের মেয়ে আমি। তো ডেফিনেটলি আমার যেটা স্ক্রিপ্টে সব থেকে বেশি নাড়া দিয়েছিল সেটা হচ্ছে ভাই বোনের সম্পর্ক, এবং এত ভালো সম্পর্ক কি করে বিচ্ছেদের দিকে যাচ্ছে। তো সেটাই আমাকে সব থেকে বেশি নাড়া দিয়েছিল, কারণ আমরা যদিও আমার নিজের ভাই বোন দিদি কেউই নেই, কিন্তু আমরা একসঙ্গে এতটাই, আমাদের বন্ডিংটা এতটাই স্ট্রং যে কখনো আমি ভাবতেও পারি না, ভগবানের অনেক আশীর্বাদ যে আমাদের ফ্যামিলির মধ্যে ওরকম কখনো ঝামেলা হয়নি। কিন্তু সিনেমা করার সময় যেহেতু সেইটা একটা জায়গায় ভাবতে হয় যে আমি অপর্ণা এবং অপর্ণার দাদা সৌরভ, তার সঙ্গে একটা দ্বন্দ্ব, একটা লড়াই, একটা অভিমানের লড়াই, তাকে মান অভিমানের জায়গাটা ভীষণ স্ট্রং। ভীষণ ভালো লেগেছিল গো, আমাকে নাড়া দিয়েছিল, অনেক অনেক জায়গায় কেঁদেছি, সত্যি সত্যি কেঁদেছি। কারণ আমি অপর্ণাকে মনের প্রাণে ফিল করছিলাম পুরো ছবি জুড়ে। আমার কখনো আলাদা করে খুব যে ভাবতে হয়েছে তেমন নয়, কারণ এত সুন্দরভাবে লেখা, ওই ক্যারেক্টারটা এত সুন্দরভাবে লেখা, মানুষটার মনে বা ভেতরে ঢুকলে বোঝা যায় সেই মানুষটা কতটা পেনের মধ্যে থেকে, বা কতটা বেদনা, তার কতটা দুঃখ, বা কোন জায়গায় তার একটা, যে কারণে আমার মনে হয় প্রথমবারই যখন আমাদের স্বার্থপরের পোস্টার রিলিজ হলো তখনই একটা লেখা বেরিয়েছিল যে তুমি বলো স্বার্থপর, আমি বলি আত্মসম্মান। তো একটা আত্মসম্মানের জায়গায় ঘা খেয়েছে, আমার খুব ভালো লেগেছে গো। আমি মানে একটা দুটো লাইনে এখন অনেকের অনেক কথা বলার আছে, আমারও অনেক অনেক কথা বলার আছে, এখন এই ছোট কথার মধ্যে ঠিক মানে পারছি না তুলতে, কিন্তু ব্যাপারটা আমার ভীষণ এনজয় করেছি। যেহেতু বাবার শিক্ষাতেই আমি মানুষ হয়েছি, তাই জন্য বাবা মোটামুটি যে উত্তরগুলো দেবেন একই রকম ভাবেই আমি উত্তরটা দেবো, হয়তো আমার বলার ধরন আলাদা হবে, কিন্তু সেটা হচ্ছে এই যে আমার কাছে আমার বাড়ি মানে আশ্রয়, আমার কাছে শান্তির জায়গা আমার বাড়ি, এবং সবসময় আমি তাই বলি আমার পরিবার মানে হচ্ছে আমার অক্সিজেন। সেই অক্সিজেনটা পেয়ে আমি বাইরে গিয়ে কাজ করি, তো তাই জন্য আমার মনে হয় আমার বাড়িটা আমার আশ্রয়। অপর্ণা নার্ভাস ছিল, মেয়ে কোয়েল খুব একটা নার্ভাস ছিল না এই জন্য, কারণ যখন আমি স্ক্রিপ্টটা পড়তেই এতদিন ধরে আমরা স্ক্রিপ্টের সঙ্গে জড়িয়েছিলাম, যে বাই দ্য টাইম আমরা যখন শুটিং করতে শুরু করেছিলাম তখন পুরোপুরি ক্যারেক্টার হওয়ার চেষ্টা করেছিলাম। তো সেখানে আমি যদি সেই নার্ভাসনেসটা আমার যদি কাজ করে, তাহলে প্রফেশনালি আমার দিকটা ভুল হবে, কারণ ক্যামেরার সামনে অপর্ণা ঘোষাল নার্ভাস ছিল ঠিকই, কারণ অপর্ণা ঘোষালের প্রথমবার কোর্ট চত্বরে ঢোকা, অনেক লয়ার্সদের সঙ্গে দেখা করে তারপরে ফাইনালি চিকে লাহা, যাকে বলা হয় যে কোর্ট চত্বরের যুধিষ্ঠির, কারণ সে এতটাই সত্যবাদী। তো তার সামনে গিয়ে একটা নার্ভাসনেস কাজ করেছে, এবং সেটা ট্রেলারে একটু আছে। কিন্তু মেয়ে কোয়েল আমি মনে হয়েছিল যে আমার নার্ভাসনেসটা যাই হোক না হোক সেটা খুব একটা দেখাবো না, সেটা বেরোলে মুশকিল হয়ে যাবে, তাই ক্যারেক্টার পোর্ট্রেলে মুশকিল হয়ে যাবে, তাই জন্য সেটা আর হয়নি।